নেপালে শত শত মৃত্যুতে হাহাকার, এখনও নিখোঁজ বিভিন্ন দেশের হাজারো মানুষ। নতুন ঢলের আশঙ্কা, কেন এই বিপর্যয়? ইরান ওমান বৈঠকে হরমুজের অস্থায়ী রুটে ঐক্যমত, তাড়াহুড়োয় আপত্তি ট্রাম্পের। অর্থনৈতিক অবরোধের কিভাবে অদম্য ইরানিরা? বাংলাদেশ বিরোধী অপপ্রচারে আবার সরব ভারতের মিডিয়া, বাংলাদেশি অ্যাকাউন্টও ছড়াচ্ছে ভুয়া ভিডিও আর ছবি। অবস্থা কতটা গুরুতর? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়ঙ্কর পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা একে একে ৩০০ ছাড়িয়ে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও নিখোঁজ ১৫০০-এর বেশি মানুষ। তাদের জীবিত উদ্ধারের চেষ্টায় যেন সময়ের সাথে অসম যুদ্ধে নেমেছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপ আর কাদার পুরো স্তর থেকে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ। এই উদ্ধার অভিযানকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বিরূপ আবহাওয়া। দুর্যোগ গবেষণা বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে হানা দিতে পারে একাধিক পাহাড়ি ঢল। প্রাণহানির সংখ্যা কি তাহলে হাজার ছাড়ানোর পথে? নিখোঁজ শত শত বিদেশি পর্যটক কোন দেশের নাগরিক? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নেপাল এবং তিব্বত সীমান্তে স্মরণকালের ভয়াবহ হরকাবানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শত শত মানুষের মৃত্যুর পর নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে হাজারের ঘর। প্রতিকূল পরিবেশে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় যারা নিখোঁজ হয়েছেন তাদের বেঁচে থাকা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে বুধবারের হরকাবানের পর আবারও নতুন করে হরকাবানের সংখ্যা করছে নেপাল ও চীনের দুর্যোগ গবেষকরা। বন্যা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিয়েছে দেশ দুটি? নতুন করে বন্যা হলে ধ্বংসযজ্ঞ কি বুধবারের হরকাবানকেও ছাড়িয়ে যাবে? এরই মধ্যে নেপাল চীন সীমান্তের পাহাড়ি এলাকায় একটি নতুন প্রতিবন্ধক হ্রদের সন্ধান দিয়েছে জলবায়ু গবেষকরা। তিব্বতে উৎপত্তি হওয়া নেপালের ছোচেন খোলা ও পরেপর সাংপো নদীর মিলনস্থলের কাছে নতুন হ্রদটি তৈরি হয়েছে। ওই হ্রদে এরই মধ্যে ২০ লাখ ঘনমিটারের বেশি পানি জমেছে। হ্রদটি ধসে গেলে পানির প্রবাহ কোন দিকে ও কি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে তা বুঝতে চীনা কর্তৃপক্ষ বন্যার সিমুলেশন চালাচ্ছে। আরও বন্যার ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সংকট মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চীন ও নেপালের জলবায়ু গবেষকরা তাদের আলোচনা অব্যাহত রেখেছে। পাহাড়ি ঢলের ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার বিকালেও নিখোঁজ ৮ শতাধিক বিদেশি পর্যটকের মধ্যে ছিলেন ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেন, ৫১ জন মালয়েশিয়ার, ৩৫ অস্ট্রেলিয়া এবং ৩৩ জন যুক্তরাজ্যের। নিখোঁজদের প্রকৃত সংখ্যা জানতে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এরই মধ্যে নেপালের সেনা সদস্যরা ২১ জন ভারতীয় নাগরিককে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজদের সন্ধান করছে নেপালের উদ্ধারকারী দলগুলো। উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ আর কাদার পুরো স্তর থেকে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ। কোথাও জীবিত, কোথাও মৃত, তবু সন্ধান বহাল রেখেছেন উদ্ধারকারীরা। পাহাড়ি ঢলে ডুবে যাওয়া ভবনগুলো যেন এক মৃত্যু ফাঁদ। নতুন করে বসবাসের চিন্তা করতেও ভয় পাচ্ছে অনেকে। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতে চলে আসে। ঘণ্টাখানেক পর পানি নামে। আমার স্ত্রী ততক্ষণে পাহাড়ি ঢলে চাপা পড়ে। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। বন্যায় নেপালের বাসুয়া, নোয়াকোট, ধাদিংসং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইট ও ভিডিও চিত্রে দেখা গেছে কাদা, পাথর ও পানির প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভেসে গেছে। কোথাও কোথাও কয়েক মিটার পুরো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি ও যানবাহন। উদ্ধার কাজে নেপালের ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনও দুর্গত এলাকায় আটকে থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নেপাল সরকারের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নেপালে এত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় দেখে অনেকের মনেই প্রশ্ন, এর কারণ কি?
বিনাশী পাহাড়ি ঢলের আগে তিব্বত কেঁপেছিল 4.4 মাত্রার ভূমিকম্পে। এটি কি এমন নজিরবিহীন ঢলের কারণ? কোনো বিশ্লেষকের ধারণা, প্রকাণ্ড বরফ ও পাথর ধসে নদীর গতিপথে আটকে কৃত্রিম হ্রদ তৈরি হয়ে এই বিপর্যয়ের সূত্রপাত ঘটিয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। হিমালয়ের কোলে শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো মৃত্যুপুরীতে, যেন কোনো ক্ষিপ্ত দানব গিলে খেল চেনা এক জনপদকে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের এমন ভয়ঙ্কর রূপ দেখে আঁতকে উঠেছে পুরো বিশ্ব। প্রকৃতির ওপর মানুষের যে কোনো হাত নেই, সেই সত্যকে আরও একবার নির্মমভাবে জানিয়ে দিল নেপালের এই দুর্যোগ। স্থানীয়রা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই উজান থেকে 100 মিটার উঁচু দানবীয় এক পাহাড়ি ঢল ধেয়ে আসে। ভোটকোশি ও ত্রিশূলী নদীর গতিপথ ধরে এগিয়ে চলা এই ক্ষিপ্র স্রোত পুরো এলাকায় মারাত্মক ধ্বংসলীলা চালায়। বন্যায় আহত হয়ে একটি ছোট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 68 বছর বয়সী কেশব প্রসাদ বারাল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্যোগের ভয়াবহতা বর্ণনা করেন তিনি। আমি তখন বাড়ির ছাদে ছিলাম। সুরক্ষার আশায় আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বন্যার পানি এত উঁচুতে উঠে গিয়েছিল যে তা ছাদ পর্যন্ত ছুঁয়ে ফেলে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর পানি কিছুটা কমতে শুরু করে। এভাবে 4 থেকে 5 ঘন্টা কাটানোর পর শেষ পর্যন্ত একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু আমার স্ত্রী এখনও কাদার নিচে কোথাও চাপা পড়ে আছেন, তিনি আর নেই। তবে এত বড় বিপর্যয়ের পেছনে ঠিক কী ঘটেছিল তার উত্তর এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তুষার ধসের আশঙ্কার পাশাপাশি ওই এলাকায় ভূমিকম্পের তথ্যও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:37 তিব্বত এলাকায় 4.4 মাত্রার একটি ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পই বন্যার কারণ ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। বন্যার প্রধান সম্ভাব্য কারণ হল হিমবাহের হ্রদ ভেঙে যাওয়া। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বলছে, নেপাল সীমান্তে অবস্থিত লেন্দো খোলা নদীর অববাহিকায় হিমবাহ থেকে বিশাল আকারের বরফ ও পাথরের ধস নেমে আসে। বরফ ও পাথরের এই বিশাল ধস নদীর গতিপথ সাময়িকভাবে আটকে কৃত্রিম হ্রদ বা বাঁধের মতো তৈরি করে। পরবর্তীতে পানির অতিরিক্ত চাপে তা ভেঙে গিয়ে বিপুল পরিমাণ কাদা, পাথর ও পানির প্রচণ্ড স্রোত বা ফ্লাশ ফ্লাড আকারে নিচের দিকে ধেয়ে আসে। নেপালের হাইড্রোলজি ও মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, চীনের দেওয়া স্যাটেলাইটের ছবিতে তারা দেখতে পেয়েছেন স্থানীয় মিতেরি সেতু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নদীর উপরিভাগ বা উজানে রাবিশ জমেছিল, যা নদীটির পানি প্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে সেখানে একটি অস্থায়ী লেক তৈরি হয়, যা পরবর্তীতে বিস্ফোরিত হয়। তবে একটি বিষয় ইতোমধ্যেই পরিষ্কার, সেটি হলো হিমালয়ের মতো উচ্চ ঝুঁকির এলাকায় বরফ, পাথর ও নদীর স্বাভাবিক ভারসাম্যে সামান্য পরিবর্তনও মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আর জলবায়ু পরিবর্তনের কারণে সেই ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আমেরিকার হুমকির তোয়াক্কা না করে এবার ওই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় আর মাইন অপসারণে একমত হয়েছে ইরান আর ওমান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে সমঝোতা বৈঠকের বিষয়ে তাড়াহুড়া করতে চান না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, ওমানের সাথে আলোচনায় হরমুজ প্রণালী থেকে আদায় করা টোল ভাগাভাগির বিষয়ে সমঝোতা হয়েছে। হরমুজে অস্থায়ী নৌরুট খোলার বিষয়ে ইরানের সাথে একমত হওয়ার ঘোষণা দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। হরমুজে ভাসমান মাইনগুলো নিষ্ক্রিয় বা অপসারণে যৌথ প্রকল্প গ্রহণ করার বিষয়টি এই সমঝোতায় অন্তর্ভুক্ত রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর পর ইরান সফরে গেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনায় গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আবারও সমঝোতা প্রক্রিয়া শুরুর বিষয়টি। এদিকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে প্রায় নিশ্চিন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার ইরানের সাথে আলোচনা শুরুর বিষয়টি বিলম্বিত করার পথে হাঁটছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে খুব তাড়াহুড়ো করতে চান না তিনি। আমেরিকা চাপিয়ে দেওয়া যুদ্ধের তাণ্ডব আর কঠিন অবরোধে প্রায় কোণ ঠাসা ইরান।
স্থবির রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস তেল রপ্তানি। তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য আর ওষুধের। 20 লাখ রিয়াল ছাড়িয়েছে $1 বিনিময় মূল্য। এরপরও দমে যায়নি তেহরান, বীরের মতো লড়ছে আপন শক্তিতে। ব্যাপক মূল্যস্ফীতির মধ্যেও কিভাবে টিকে আছে ইরানের মানুষ? কোন কৌশলে আমেরিকার চাল নিয়মিত ভেস্তে দিচ্ছে ইরানিরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুদ্ধের তাণ্ডব আর কঠোর মার্কিন অবরোধের দ্বিমুখী চাপে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইরানের। এরপরেও আমেরিকার চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধে নিজেদের শক্তিকেই প্রধান হাতিয়ার বানাতে চাইছে দেশটি। তেহরানের কর্মকর্তারা স্বীকার করছেন সামনে অত্যন্ত কঠিন সময় আসছে, কিন্তু তাদের দাবি দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা এড়িয়ে টিকে থাকার অভিজ্ঞতা ও বিকল্প পথ ইরানের জানা আছে। বর্তমানে দেশটির প্রধান আয়ের উৎস তেল রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। খোলা বাজারে $1 মার্কিন দাম হয়ে গেছে 20 লাখ ইরানি রিয়ালেরও বেশি। পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। হরমুজ প্রণালী বন্ধের সরাসরি প্রভাব পড়ছে ইরানের অর্থনীতিতে। অবশ্য দেশটির জনগণ বলছে তারা জানেন কিভাবে এমন পরিস্থিতি সামলাতে হয়। একই সঙ্গে তারা শোনালেন প্রতিরোধের দৃঢ় সংকল্পের কথা। আমরা 47 বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে আছি। এবার 6 মাস ধরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছি। শত্রুরা তাতেই দিশেহারা হয়ে পড়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। তারা যে কোনো উপায়ে নৌপথটি খোলার কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। এতদিন আমরা কিভাবে মানিয়ে নিলাম? আমরা 47 বছর কষ্ট সহ্য করেছি, আর আপনারা 6 মাস সহ্য করতে পারছেন না। আমরা যুদ্ধের মানুষ না, তবে নিজেদের রক্ষা করতে জানি। আমাদের মাথায় কেউ এসে আঘাত করে যাবে তা আমরা হতে দেব না। গত জুলাই মাসে ইরানে খাবারের দাম বেড়েছে আগের বছরের চেয়ে 128%-এরও বেশি। চিকিৎসা খাতেও দেখা দিয়েছে মারাত্মক সংকট। তৈরি হয়েছে প্রায় 1000 ধরনের জরুরি ওষুধের ঘাটতি। খাদ্য ও জ্বালানি রেশনের পথ বেছে নিতে বাধ্য হয়েছে তেহরান। গৃহস্থালী পণ্য ঘরে বসেই উৎপাদন করার আহ্বান জানানোর পাশাপাশি স্বল্প মেয়াদে 90% খাদ্যপণ্য উৎপাদনের লক্ষ্য স্থির করেছে দেশটির প্রশাসন। কিন্তু অতিরিক্ত কৃষিকাজ ইরানের মূল পানির সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। নানামুখী সংকটে দেয়ালে পিঠ ঠেকে গেলেও অনেক ইরানি বিশ্বাস করেন চীন রাশিয়া তাদের সাহায্য করবে। আমরা বিশ্বাস করি চীন ও রাশিয়া ইরানের জনগণের পাশে দাঁড়াবে। তারা আরবদের মতো নয়, যদিও আরবরাও আমাদের ভাই। আর আমরা আশা করি কোনো একদিন তারা নিজেদের ভুল বুঝতে পারবে। তখন তারা ইরানের ওপর আসা চাপ, অবরোধ বা আন্তর্জাতিক পদক্ষেপ দেখে আনন্দিত বা সন্তুষ্ট হবে না। কারণ এই অঞ্চলকে এক সূত্রে বেঁধে রেখেছে ইরানি। ইরান না থাকলে আরবরা পরিণত হবে গিলে খাওয়া শিকারে। বর্তমানে বছরে প্রায় $16 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করে থাকে ইরান। গম ও চিনি সরবরাহের জন্য দেশটিকে ভরসা করতে হয় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং রাশিয়ার উপর। এর মধ্যে ইরান সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তাদের নগদ অর্থের এমন এক বিশাল মজুদ রয়েছে যার নাগাল আমেরিকা কখনো পাবে না। তবে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন, চরম অর্থনৈতিক চাপ সহ্য করে টিকে থাকলেও প্রতিদিন দ্রুত শেষ হয়ে আসছে ইরানের সম্পদ ও শক্তি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও বাংলাদেশ বিরোধী অপপ্রচারে সরব ভারতের মিডিয়া। বিশেষ করে সামাজিক মাধ্যমে কথিত হিন্দু নিধনের গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে ভুয়া ভিডিও আর ছবি। রংপুরে একই পরিবারে 4 জনের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশি অ্যাকাউন্ট থেকেও এমন অপতৎপরতার নজির পেয়েছে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। ভয়াবহ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানির নেপথ্যে কাজ করছে কারা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হত্যা বাড়ছে, চলছে হিন্দু নিধন। নতুন করে এমন ভয়াবহ গুজব ছড়ানো হচ্ছে। 22 আগস্ট রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানের নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কাজে লাগিয়ে নতুন করে ছড়ানো হচ্ছে এসব গুজব। এসব কাজে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়া হচ্ছে বিভিন্ন ভুয়া ভিডিও ও ছবি। তবে একাধিক ফ্যাক্ট চেক বলছে, বাংলাদেশে হিন্দু নিধন প্রমাণের দাবিতে ছড়ানো অনেক ভিডিও ও ছবি আদতে বাংলাদেশেরই নয়। কোনোটি ভারতের, কোনোটি অন্য দেশের। আবার কোনো কোনো ক্ষেত্রে অন্য ঘটনার ভিডিও বা ছবিকে হিন্দু নিধন ঘটনার দাবিতে ছড়িয়ে দেয়া হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সামাজিক মাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টের পাশাপাশি দেশের বাইরে অবস্থান করা অনেক বাংলাদেশির অ্যাকাউন্টও সংশ্লিষ্ট। আবার অনেকেই এসব গুজব বিশ্বাস করে সেগুলো নিজেদের প্রোফাইলে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এসব ক্ষেত্রে আওয়ামী ঘনিষ্ঠ বিভিন্ন অ্যাকাউন্টও ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ২৭ আগস্ট গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী ইমরান এইচ সরকারের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশে হিন্দু নিধন চলছে এমন দাবিতে স্ট্যাটাস দেয়া হয়, যদিও তিনি এ ব্যাপারে কোনো প্রমাণ দেখাননি। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই ধারাবাহিকভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। গণ অভ্যুত্থানের পরপরই এমনকি ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন সংবাদ মাধ্যমও সংঘবদ্ধভাবে এমন অপপ্রচারে অংশ নেয়। সে সময় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা সেগুলো মিথ্যা প্রমাণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ২০২৫ সালের ডিসেম্বরেও ভারতের পাঞ্জাবের টান্ডা রেল স্টেশনে এক ব্যক্তিকে মারধরের ভিডিওকে পরে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। জানুয়ারিতে এএফপির ফ্যাক্ট চেকে দেখা যায় ঘটনাটি বাংলাদেশের নয়। হামলার শিকার ব্যক্তিকে শিশু অপহরণের সন্দেহে স্থানীয়রা মারধর করছিল। এমনকি ঘানার একটি বাজারে অগ্নিকাণ্ডের ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার দৃশ্য বলে প্রচার করা হয় ভারতীয় অনেক অ্যাকাউন্ট থেকে। পরে সেটিকেও মিথ্যা প্রমাণ করে এএফপি। এরকম ঘটনার নজির ভুরি ভুরি। অন্যদিকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করতে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে আওয়ামী সংশ্লিষ্ট কিছু অনলাইন অ্যাকাউন্টের বিরুদ্ধে। দ্য ডিসেন্টের এক অনুসন্ধানে ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশে ঘটে যাওয়া পৃথক সহিংসতার ভিডিও বাংলাদেশে সংঘটিত ঘটনা হিসেবে প্রচারের প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ভিডিওগুলো ছড়ানো একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনলাইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যাকাণ্ড বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। অবশ্যই এসব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু সেসব ঘটনার সুযোগ নিয়ে সেগুলোকে হিন্দু নিধন বা সংগঠিত হত্যার প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা ভয়াবহ। বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল বা সাম্প্রদায়িকভাবে বিপর্যস্ত দেখানো, আন্তর্জাতিক চাপ তৈরি করা এবং নিজ দেশের জনমতকে প্রভাবিত করতে ভারতের কট্টরপন্থীরা রাজনৈতিক উদ্দেশ্যে এমনটি করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। তবে বাংলাদেশিদেরই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া ন্যারেটিভ ও গুজব ছড়ানো হতাশাব্যঞ্জক। আপাত রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এমনটি করা হলেও দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের বিভাজন ও অবিশ্বাসের রাজনীতিকেই প্ররোচিত করবে, যা কারোরই কাম্য নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফেলে দেওয়া বোতল আর কৃষি বর্জ্য ব্যবহার করে 3D প্রিন্টার দিয়ে তৈরি হচ্ছে মাইক্রোবাইটস নামের বিস্কুট। চমকে দেওয়ার মতো খবর হচ্ছে, এটি সাজিয়ে রাখা বা খেলার জন্য নয়, এগুলো খাবার উপযোগী পুষ্টিকর বিস্কুট। ঘটনাক্রমে এর সাথে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নাম। কিভাবে উদ্ভাবন হলো প্রিন্ট করা বিশেষ প্রোটিন কুকি? একে খাদ্য প্রযুক্তির বিশাল সম্ভাবনা কেন বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের বোতল থেকে তৈরি হচ্ছে মজাদার বিস্কুট। ফেলে দেওয়া বোতল ও কৃষি বর্জ্য দিয়ে খাবার বানিয়ে চমকে দিয়েছেন একদল মার্কিন গবেষক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন বাস্তব ঘটনা। বিশ্বজুড়ে জমতে থাকা প্লাস্টিকের পাহাড় এবং সম্ভাব্য খাদ্য সংকট, দুই বিপদের মুখে আশা জাগাচ্ছে নতুন ধরনের ফুড টেকনোলজি। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের বিজ্ঞানীরা আবর্জনা ভেঙে সেগুলোকে বিশেষ ল্যাবে তৈরি ইস্টে রূপান্তর করছেন। সেই ইস্ট ওই রাসায়নিককে পুষ্টিকর প্রোটিন, ভ্যানিলা ফ্লেভার ও ভিটামিন এ এর উপাদানে বদলে দেয়। পরবর্তীতে সেই উপাদান দিয়ে 3D প্রিন্টারের মাধ্যমে বানানো হয় মাইক্রোবাইটস নামের প্রোটিন বিস্কুট।
Microbites is a novel food. মাইক্রোবাইটস হলো নতুন এক ধরনের খাবার তৈরির প্রযুক্তি। আমরা কৃষিজ বর্জ্য ও প্লাস্টিক বোতলের বর্জ্য ভেঙে এর মূল উপাদানগুলো আলাদা করি। এরপর বিশেষ এক ধরনের ল্যাব তৈরি ইস্টকে সেই উপাদানগুলো খাওয়াই। ইস্টগুলো ওই উপাদানগুলোকে প্রোটিনে রূপান্তর করে। সেই প্রোটিন দিয়ে আমরা 3D প্রিন্টারে প্রোটিন বিস্কুট তৈরি করি। And then we use মার্কিন মহাকাশ বিষয়ক সংস্থা নাসা আয়োজিত একটি প্রতিযোগিতায় উদ্ভাবিত নতুন এই ফুড টেকনোলজির ধারণাটি মঙ্গল গ্রহ বা চাঁদের বুকে মহাকাশচারীদের খাবার উৎপাদনের ক্ষেত্রে হবে দারুণ সমাধান। পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা, মেরু অঞ্চল বা সাবমেরিনের মতো জায়গায় জরুরি রসদ হিসেবেও জীবন বাঁচাতে পারে এসব প্রোটিন বিস্কুট। বিজ্ঞানীদের দাবি, এই উদ্ভাবন চরম প্রতিকূল পরিবেশে বিকল্প খাদ্যের উৎস হিসেবে কাজে লাগবে। এই প্রযুক্তি সাবমেরিন বা দীর্ঘযাত্রার জাহাজে খুব সহজেই নিয়ে যাওয়া সম্ভব। ফলে চরম প্রতিকূল পরিবেশেও আমরা খাবার তৈরি করতে পারব। এছাড়া কোনো দুর্যোগ পীড়িত অঞ্চলেও চাহিদা অনুযায়ী খাবার বানিয়ে নেওয়া যাবে। ঠিক এখানেই মাইক্রোবাইটস কাজে লাগবে। আপনি যদি মেরু অঞ্চল কিংবা মরুভূমির মতো চরম পরিবেশে বর্জ্য ব্যবহার করে খাবার বানাতে চান, এমনকি ভবিষ্যতে মঙ্গল গ্রহ বা চাঁদের বুকে, তখনও মাইক্রোবাইটস সেই কাজটি অনায়াসেই করতে পারবে। নতুন ঘরানার প্রোটিন বিস্কুট এখনও সাধারণ মানুষের খাওয়ার জন্য বাজারে আনার অনুমোদন পায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে সাম্প্রতিক একটি বিজ্ঞান সম্মেলনে উত্থাপিত এই কাজ আগামী দিনে খাদ্য প্রযুক্তির রূপরেখা অনেকাংশেই বদলে দিতে পারে। ভবিষ্যতে পৃথিবী যখন পানীয় জল আর খাদ্যের জন্য হাহাকার করবে, তখন হয়তো এই ধরনের প্রযুক্তি মানবজাতিকে সহযোগিতা করবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রায় পচে যাওয়া টমেটো যেখানে ফেলে দেওয়ার কথা, সেখানে এই সবজিকে ঘিরে রীতিমতো বর্ণাঢ্য জমজমাট এক উৎসব চলছে। দীর্ঘদিন ধরে স্পেনের বুনিওল শহরে আনন্দ উল্লাসের উপকরণ হয়ে উঠেছে প্রায় গলে যাওয়া এই টমেটো। প্রতি বছর 1 ঘণ্টা ব্যাপী ব্যতিক্রমী এই টমেটো যুদ্ধে মেতে ওঠে পুরো শহর। 1945 সালে আকস্মিক ঝগড়া থেকে কিভাবে জন্ম নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই উৎসব? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। লাল টুকটুকে পাকা টমেটো ভর্তি ট্রাক থেকে নোংরা পানি গড়িয়ে পড়ার এই দৃশ্য দেখে মাথায় আসবে, হয়তো সময় মতো এগুলো বিক্রি করতে না পারাই নষ্ট হয়ে গেছে। পচে গলে যাওয়া টমেটোগুলো জড়ো করা হয়েছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু যদি বলি এই টমেটোগুলো জোগাড় করা হয়েছে উৎসবের জন্য, অবাক হবেন নিশ্চয়ই। মনে প্রশ্ন জাগতে পারে, প্রায় পচে যাওয়া টমেটো আবার কোন উৎসবে কাজে লাগে? ভালোর বদলে পচা টমেটোই বা কেন প্রয়োজন? দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ স্পেনের ঐতিহ্যবাহী লা টমাটিনা উৎসবকে ঘিরে এই আয়োজন। একে টমেটো যুদ্ধও বলা যেতে পারে, যেখানে টানা 1 ঘণ্টা ধরে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। ছোড়াছুড়ির এই আনন্দঘন উৎসবে যেন কেউ ব্যথা না পায়, সেই বিষয়টি মাথায় রেখে খাওয়ার অনুপযোগী প্রায় নষ্ট নরম টমেটো ব্যবহার করা হয়। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা, সত্যি খুব ভালো লাগছে। আজ আমার 30তম জন্মদিন। কি দারুণ ব্যাপার! আমি আমার জন্মদিনটা এভাবে উপভোগ করার সুযোগ পেয়েছি। এই টমেটোগুলো বিশেষভাবে লা টমাটিনার জন্যই চাষ করা হয়, না হলে এগুলো থাকতো না। এগুলো মানুষের খাওয়ার জন্য নয়। লা টমাটিনা বা টমেটো যুদ্ধ শুরু হতেই হাজার হাজার উচ্ছ্বসিত উৎসবপ্রেমী টমেটোর স্তূপে ঝাঁপিয়ে পড়েন। এরপর একটার পর একটা টমেটো নিয়ে সেগুলোকে থেতলে সামনে থাকা ব্যক্তির দিকে ছুঁড়ে মারতে শুরু করেন। প্রতি বছর আগস্টের শেষ সপ্তাহে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনিওল শহরে ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে শুধু স্পেনের বাসিন্দারাই নন, জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরাও। এটা একটা লড়াই ছিল, তবে অস্ত্রের নয়, টমেটোর। আমি আমার বন্ধুদের সাথে এসেছি। আমার মনে হয় আমরা জিতেছি, সেই কারণেই আমাদের কাছে টমেটো আছে। এখানে কোনো ময়দার ডো বা মোজোরোলা চিজ নেই, শুধু টমেটো আছে। আমরা দারুণ কিছু টমেটোর পিৎজা বানিয়েছি। এটা অসাধারণ ছিল, দারুণ এক অভিজ্ঞতা। আমরা এই দিনটির জন্য যুক্তরাজ্য থেকে এতটা পথ এসেছি।
লা টমাটিনা আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় আনন্দমুখর উৎসব হলেও এর সূচনাটা ছিল আকস্মিক এক লড়াইয়ের মধ্য দিয়ে। 1945 সালের আগস্ট মাসে বুনিওল শহরের প্রধান চত্বরে স্থানীয় একটি প্যারেডে তরুণদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পাশের সবজি দোকান থেকে টমেটো এনে তারা একে অপরের দিকে ছুটতে শুরু করে। পরের বছর একই দিনে ওই যুবকরা নিজেদের বাড়ি থেকে টমেটো এনে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। এভাবেই ধীরে ধীরে টমেটো যুদ্ধ উৎসবে পরিণত হয়। 1950-এর দশকে স্থানীয় কর্তৃপক্ষ কয়েক বছরের জন্য এই আয়োজন নিষিদ্ধ করলেও জনগণের প্রতিবাদের মুখে পড়ে তা স্থায়ীভাবে বার্ষিক উৎসব হিসেবে পালনের অনুমতি মেলে, যা এখন বিশ্বজুড়ে সমাদৃত লা টমাটিনা ফাইট নামে। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।